দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশের মৃত্যু, দগ্ধ ১, নিহতরা সবাই নারায়ণগঞ্জের। তদন্তে পুলিশ ও দমকল বাহিনী। আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত তেহরান। ভারত সীমান্তে চীনের ১১টি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, রাডার ভেদ করে ক্ষমতায় বাড়ছে দিল্লির উদ্বেগ। দিল্লিতে পুলিশি নির্যাতনের বিচার চায় ককরোচ জনতা পার্টি, প্রমাণ সংগ্রহে চালু হলো সাক্ষী পোর্টাল। এবং জাপানের ফুজিসাওয়া শহরে প্রথম মসজিদ নির্মাণ ঘিরে তুমুল বিতর্ক, অভিবাসন ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে নতুন আলোচনা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। আবারও প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির। এবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় তারা আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। আলোচনায় ফল না এলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে, এমন সতর্ক বার্তাও দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষায় কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরান ইস্যুতে একদিকে কূটনীতির বার্তা, অন্যদিকে সামরিক অভিযানের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচক ফল এলে ভালো, আর ব্যর্থ হলে 2 দিন আগে যা হচ্ছিল আবারও সে একই পথে ফিরবে যুক্তরাষ্ট্র। আমার অনেক ধৈর্য, হাতে যথেষ্ট সময় আছে। তাদের পুরো উপকূলীয় এলাকা ধ্বংস হয়ে গেছে। হরমুজ খুব ভালো অবস্থায় আছে, এটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তাদের সঙ্গে কথা বলেছি, তারাই আলোচনায় বসতে চেয়েছে। আলোচনা ভালোভাবে এগোচ্ছে, দেখা যাক কি হয়। ইতিবাচক কোনো সমাধানের যথেষ্ট সম্ভাবনা আছে। এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ইরান ইস্যু এবং চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রধান আলোচ্য বিষয় হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে না, তবে জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক চেষ্টা অব্যাহত রাখছে ইরান। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলছেন, লেবাননে ইসরায়েলি অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে তার দপ্তর। এর কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। এদিকে আঞ্চলিক 2 কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানাচ্ছে, কাতার ও পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমিয়ে অন্তর্বর্তী যুদ্ধবিরতি পুনঃস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধ নাকি কূটনীতি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ভারতের উত্তর সীমান্তে পঞ্চম প্রজন্মের 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে শিনজিয়াংয়ের হোটান ও তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে এগুলো দেখা গেছে। মহাকাশভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেন্টরের বরাতে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সেখানে দাবি করা হয়, চলতি বছরের জুন ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে এগুলো মোতায়েন করে বেজিং। চীনের এই J-20 বিমান সহজে শত্রুর রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। অন্যদিকে বর্তমানে কোনো নিজস্ব স্টেলথ বিমান নেই দিল্লির। ফলে লাদাখ ও অরুণাচল সীমান্তের এত কাছে বিপুল সংখ্যক উন্নত যুদ্ধবিমানের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় বিমান বাহিনীর।
চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় সামরিক প্রস্তুতি জোরদার করছে তাইওয়ান। আগামী 5 থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে দেশটির বার্ষিক হানকুয়াং সামরিক মহড়া। এতে চীনের হামলায় অস্ত্র কারখানা ও সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে কিভাবে উৎপাদন চালু রাখা যায় তা পরীক্ষা করা হবে। প্রয়োজনে সামরিক কারখানা অন্যত্র সরিয়ে নেওয়া এবং বেসরকারি কারখানাকে সামরিক সরঞ্জাম তৈরির কাজে ব্যবহারের অনুশীলনও নেওয়া হবে। পাশাপাশি সমুদ্রপথ সচল রাখা, গুরুত্বপূর্ণ সরবরাহের নিরাপত্তা এবং দ্রুত যুদ্ধ প্রস্তুতি নেওয়ার মহড়াও চালাবে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাইওয়ানের আশঙ্কা, নিয়মিত সামরিক মহড়ার আড়ালে চীন হামলার প্রস্তুতি নিতে পারে। এদিকে প্রথমবারের মতো মহড়ায় মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার সক্ষমতাও পরীক্ষা করবে তাইওয়ান। ভারতের সাম্প্রতিক আন্দোলন স্থগিত হলেও বিতর্ক থামেনি। এবার পুলিশি নির্যাতনের অভিযোগ সামনে এনে দেশ জুড়ে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটি বলছে, যন্তর মন্তরে আন্দোলনের সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলোর প্রমাণ সংগ্রহ করে আদালতের মাধ্যমে বিচার চাওয়া হবে। এ উদ্দেশ্যে চালু হয়েছে সাক্ষী নামে একটি অনলাইন ব্যবস্থা। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় আইনজীবীদের নিয়ে আইনি সহায়তা কাঠামো গড়ে তোলার কথাও জানানো হয়। সোমবার সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, আন্দোলনের সময় যারা পুলিশি হয়রানির শিকার হয়েছেন এখন থেকে ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য জমা দিতে পারবেন তারা। আইনজীবীরা সেগুলো যাচাই করে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেবেন। গত 20 জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় বল প্রয়োগ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনাই আমাদের লক্ষ্য। আন্দোলন পরবর্তী সময়ে যেসব শিক্ষার্থী বিভিন্নভাবে ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাদের পাশে আমরা থাকব। ভারতের কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেছেন সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ মিছিলে কলকাতা প্রেস ক্লাব, ইন্দো বাংলা প্রেস ক্লাব সহ পশ্চিমবঙ্গের 46টি প্রেস ক্লাবের সদস্যরা অংশ নেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা মিছিল নিয়ে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে অবস্থান নেয়। এ সময় সাংবাদিক নিগ্রহ বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন তারা। রাজ্য সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এই ঘটনায় কলকাতার 2টি থানায় 7টি মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জাপানের ফুজিসাওয়া শহরে প্রথম মসজিদ নির্মাণকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। টোকিও থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বের এই শহরে মসজিদ নির্মাণের পরিকল্পনায় কেউ কেউ স্বাগত জানালেও অনেকে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। চলতি বছরের শুরুতে মসজিদ নির্মাণের বিরোধিতায় রেল স্টেশনে হাজারো মানুষ বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বলছে, মুসলিম সম্প্রদায় সম্পর্কে আগে জানা ও বোঝা জরুরি। জাপানে শ্রমিক সংকটের কারণে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ছে, এর সঙ্গে বাড়ছে মুসলিম জনসংখ্যাও। 2024 সালের শেষে দেশটিতে মুসলিমের সংখ্যা প্রায় 4,20,000-এ পৌঁছায়। ফলে অভিবাসন, ধর্মীয় বৈচিত্র্য ও জাপানের নিজস্ব পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় নাইজেরিয়া সহ আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসীদের ওপর বিদেশি হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে নাইজেরিয়া। সোমবার আবুজায় 2 দেশের কর্মকর্তাদের বৈঠকে এ দাবি জানানো হয়। নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলা এনিকানোলাইয়ে বলেন, সাম্প্রতিক সহিংসতায় 2 দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2022 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বিদেশি হামলায় অন্তত 98 জন নাইজেরীয় নিহত হয়েছেন বলেও জানান তিনি। সাম্প্রতিক সহিংসতার পর প্রায় 1490 নাইজেরীয়কে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এনিকানোলাইয়ে অভিযোগ করেন, বৈধভাবে বসবাসকারী অভিবাসীরাও হামলার শিকার হচ্ছেন এবং কিছু ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। তবে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার বিদেশি বিদ্বেষ, বর্ণবাদ ও বৈষম্যের বিরোধী। যদিও নাইজেরিয়া বলছে, অপরাধের অভিযোগ থাকলে গণপিটুনি নয়, আইনি প্রক্রিয়ায় বিচার করতে হবে।
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দো থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে একটি বড় দাবানল। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে শহর কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ দাবানল আর দেখা যায়নি। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে 1,16,000 হেক্টরের বেশি জমি। ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও বাতাস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। বেবি পাউডার ব্যবহারে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের অভিযোগে দায়ের হওয়া মামলা নিষ্পত্তিতে $550 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তাদের পণ্যে ক্যান্সারের উপাদান থাকার অভিযোগ আবারও দৃঢ়ভাবে অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বহু বছর ধরে চলা আইনি সংকটের ইতি টানতে $550 কোটি পর্যন্ত সমঝোতার প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া হাজার হাজার মামলায় অভিযোগ করা হয় প্রতিষ্ঠানটি ট্যালকম ভিত্তিক বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে প্রতিষ্ঠানটি। জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানান, কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাতে এই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী বছর সর্বোচ্চ $300 কোটি পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এরপর 2028 সালের আগে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে এই সমঝোতা কার্যকর হতে হলে ডিম্বাশয়ের ক্যান্সার সংক্রান্ত অন্তত 95% মামলার বাদী পক্ষের আইনজীবীদের সম্মতি প্রয়োজন। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ট্যালকম পাউডার নিয়ে মামলা শুরু হয়। বাদীদের অভিযোগ, ট্যালক উপাদানের সঙ্গে অ্যাসবেস্টস মিশে থাকায় এসব পণ্য ক্যান্সারের কারণ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তাদের ট্যালক পণ্যে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। চলতি মাসেই এক ফেডারেল আদালতের দেয়া রায়ে প্রশ্ন তোলা হয়, ট্যালক উৎপাদনই যে সরাসরি ক্যান্সারের কারণ, বাদীরা এটি কতটা প্রমাণ করতে পেরেছেন। এই রায়কে নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে দেখছে জে&জে। 2022 সালে বিশ্বব্যাপী ট্যালকম ভিত্তিক বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ করে ভুট্টার স্টার্চ ভিত্তিক নতুন পণ্যে রূপান্তরের ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন। এখন দেখার বিষয়, ক্ষতিপূরণের এই প্রস্তাবের মাধ্যমে বহু বছরের আলোচিত আইনি বিরোধের অবসান ঘটাতে পারে কিনা কোম্পানিটি। ইমতিয়াজ আহমেদ, RTV। আসন্ন ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে 3 ধাপে অনুষ্ঠিত হবে 140তম চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের অনসাইট প্রদর্শনী। নতুন নিয়ম অনুযায়ী মেলার অফিসিয়াল আমন্ত্রণপত্র থাকলেই ভিসার আবেদন করা যাবে। এছাড়াও দ্রুত ভিসা পেতে আগের পাসপোর্ট বা কোম্পানির চিঠি সাথে জমা দেওয়ার সুযোগও থাকছে। তবে দূতাবাস জানিয়েছে, ভুয়া বা ভুল কাগজপত্র দিলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে চীনে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। তাই দালালের সাহায্য না নিয়ে আবেদনকারীদের ফর্ম নিজেদেরই পূরণ করার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। শিন বোনের ইনজুরির চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন পেসার নাহিদ রানা। সোমবার রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন। এদিকে নাহিদ রানার সঙ্গী হয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। কাঁধের সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে অস্ট্রেলিয়া গেছেন তিনি। অজিদের বিপক্ষে সিরিজে নাহিদ রানার ছিটকে যাওয়ার পর তাসকিনই এখন পেস আক্রমণের মূল ভরসা। আগামী 1 আগস্ট বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা দেশ ছাড়বেন। 13 আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। 22 আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। ইতালির কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা নতুন মোড় নিয়েছে।
কোচের প্রার্থী তালিকা থেকে সাবেক ফুটবলার আন্দ্রেয়া পিরলোর নাম সরাসরি খারিজ হয়ে যাওয়ায় ইতালির ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছেড়ে দেন মালদিনি। পদত্যাগপত্র জমা দেন তার উপদেষ্টা ব্রাজিলিয়ান সাবেক তারকা লিওনার্দো। মাত্র 16 দিন আগে এই দুই দেশের দুই তারকাকে দায়িত্ব দিয়েছিল ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন। এরই মধ্যে ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন এই দুই সাবেক তারকা ফুটবলার। গণমাধ্যম বলছে রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফনবেট এর স্পন্সরশিপ চুক্তি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতার কারণেই মূলত আটকে যায় পিরলোর নিয়োগ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।